হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা কথা বলবো বাজেট নিয়ে এবং সরকার কেন বাজেট দেয় সেটা নিয়ে। তো আমরা বাজেট সম্পর্কে ইতোমধ্যে অনেক কিছু জেনেছি। তো আমরা প্রথমেই জানতে চাচ্ছি যে সরকার আসলে বাজেটটা কেন দেয়। আমরা জানি সরকার বাজেট দেয় সংবিধানের 87 নম্বর অনুচ্ছেদ অনুসারে। তো সরকারের আসলে বাজেট দেওয়ার উদ্দেশ্যটা কি, যে আগামী একটা অর্থ বছরে সরকারের কর্মপরিকল্পনা কি এবং সরকারের অগ্রাধিকার কি সেইটা সে দেশের নাগরিকদের সামনে সুন্দর করে তুলে ধরে। এই তুলে ধরার যে গাণিতিক পদ্ধতিটা সেটা হচ্ছে বাজেট দেওয়া। ঠিক আছে, তো আমরা সামনে আগাই। তো আমরা জানি সর্বশেষ আমাদের মাননীয় অর্থমন্ত্রী একটা বাজেট দিয়েছেন 2026-27 অর্থ বছরে। সেখানে তিনি বিভিন্ন ফিগার তুলে ধরেছেন। তো প্রথমেই তিনি কি কি ফিগার তুলে ধরেছেন সেই সব বিষয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমেই তিনি বলেছেন যে আমাদের বাজেটের আকার কি হবে বা সরকার আগামী একটা অর্থ বছরে কত টাকা ব্যয় করতে যাচ্ছেন। তো সরকার আগামী এক বছরে ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 9,38,000 কোটি টাকা। এই যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্সপেন্ডিচার। এরপরে সরকার আর কি কি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, টোটাল রেভিনিউ বা সরকারের সর্বমোট আয় কত হবে, আয়ের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। এবং সেই টাকাটার একটা অংশ আবার মানে সংগ্রহ করে হচ্ছে এনবিআর। এনবিআর সংগ্রহ করবে কত টাকা, 6,04,000 কোটি টাকা। ঠিক আছে, আচ্ছা, এই তো গেল হচ্ছে আয় ব্যয়ের হিসাব। এছাড়াও সরকার তার বাজেটে আরো বিভিন্ন ফিগার আমাদেরকে জানায়। যেমন আমাদের দেশের যে অর্থনীতির সাইজটা, যেটাকে আমরা চলতি ভাষায় সবসময় জিডিপি নামে বলে থাকি, তো সেই জিডিপির সাইজটা কত, জিডিপির সাইজটা সরকার এখানে প্রজেক্ট করেছে 538 বিলিয়ন US ডলার। ঠিক আছে, এবং এইটা আগামী এক অর্থ বছরে কতটুকু বাড়তে পারে তারও কিন্তু একটা প্রজেকশন বা গ্রোথ টার্গেট সরকার সেট করে। যেমন আগামী অর্থ বছরের জন্য সরকার এই গ্রোথ টার্গেটটা সেট করেছে কত, 6.5%। অর্থাৎ আমাদের যদি বাজেট আগে ছিল 100 টাকা, তার মানে সরকার আশা করছে এরপরে, মানে সরি বাজেট না, আমাদের জিডিপি যদি থাকে 100 টাকা, তার মানে সরকার আশা করছে পরবর্তী অর্থ বছরে আমাদের জিডিপির পরিমাণ দাঁড়াবে 106.5 টাকা। অর্থাৎ 6.5% হচ্ছে আমাদের জিডিপির পরিমাণটা বাড়বে বা আমাদের দেশের অর্থনীতি 6.5% বড় হবে। বা আরো যদি আমি বলতে চাই, দেশে পণ্য বা সেবা তৈরি হবে আরো 6% বেশি। হ্যাঁ, আচ্ছা, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জিনিসটা, ইনফ্লেশনেরও একটা টার্গেট সেট করে সরকার। এই ইনফ্লেশন বিষয়টার সাথে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত। তারপরে আমি যদি ছোট্ট করে একটু বলি যে পণ্য বা সেবার দাম এটা কিন্তু ক্রমাগত বাড়তে থাকে। অর্থাৎ আপনি এর আগে যে জিনিসটা 100 টাকায় কিনতে পারতেন, এখন হয়তো এক বছর পরে আপনি ওই পরিমাণ পণ্য বা সেবা 100 টাকাতে কিনতে পারেন না, আপনাকে তার চেয়ে বেশি ব্যয় করতে হয়। ধরুন আপনি বাজারে গিয়ে 2 কেজি আটার একটা প্যাকেট হয়তো আগে 100 টাকায় কিনতে পারতেন, আর এখন হয়তো সেই জিনিসটা কিনতে আপনার 107.5 টাকা লাগে। এই যে 7.5% বৃদ্ধিটা, এটাকে আমরা বলছি হচ্ছে ইনফ্লেশন। এবং সরকার তার বাজেটে কি বলছে, আমাদের আগামী একটা অর্থ বছরে ইনফ্লেশনের টার্গেট হবে 7.5%। অর্থাৎ সরকার এই ইনফ্লেশনটাকে 7.5% বা তার নিচে রাখার চেষ্টা করবে। সরকার চেষ্টা করবে কোনোভাবেই এই ইনফ্লেশনটা বা মূল্যস্ফীতিটা, যা মুদ্রাস্ফীতিটা যেন 7.5%-এর উপরে না যায়। ঠিক আছে, তো আমি কথা প্রসঙ্গে এখানে মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি দুইটা টার্ম ব্যবহার করে ফেলেছি, কিন্তু মুদ্রাস্ফীতি হচ্ছে আলাদা জিনিস, ইনফ্লেশন হচ্ছে মূল্যস্ফীতি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যদি দেখি সরকার আরো যেসব ফিগার আমাদেরকে জানায়, সেটা হচ্ছে আমরা আয় এবং ব্যয়ের ব্যাপারটা দেখেছি। এবং আমরা এটাও জানি সরকারের সবসময় কি থাকে, ব্যয়টা আয়ের চেয়ে বেশি থাকে। তা ব্যয় আর আয়ের মাঝখানে যে পার্থক্য, সেটা হচ্ছে বাজেট ঘাটতি বা ডেফিসিট। সেই ডেফিসিটটা আমাদের হচ্ছে 2,43,000 কোটি টাকা। এবং জিডিপির পার্সেন্টেজে আমরা যদি দেখি, এই পার্সেন্টেজটা হচ্ছে 3.55%। এবং আমরা একটু আগেই দেখলাম যে আমাদের জিডিপিটা কত হবে, এটার একটা প্রজেকশন US ডলারে হচ্ছে 538 বিলিয়ন ডলার। ওইটাকে সরকার টাকাতেও দেখায়। এবং এই বাজেটে আমরা নতুন সবচেয়ে যেই দুইটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে নতুন একটা পে স্কেল সরকার দিবে, নবম পে স্কেল। এবং এই পে স্কেলের জন্য সরকার আলাদা করে অ্যালোকেশন করেছে 35,000 কোটি টাকা। এবং একটা জ্ঞান ভিত্তিক অর্থনীতি সরকার তৈরি করতে চাচ্ছে, বা অর্থনীতির একটা খাত তৈরি করতে চাচ্ছে আমাদের ট্রেডিশনাল কৃষি শিল্প এসব আয়ের বাইরেও। সেই খাতে হচ্ছে সরকার অ্যালোকেট করেছে 500 কোটি টাকা। অর্থাৎ আমাদের হয়তো কিছু নতুন ধরনের সাধারণ জনগণ যেন ক্রিয়েটিভ বিভিন্ন বিষয়ের সাথে যুক্ত হতে পারে, সেই জন্য হচ্ছে এই টাকাটার বরাদ্দ দেওয়া হয়েছে। তার মানে আমরা কি বুঝলাম,
আমরা বুঝলাম হচ্ছে যে সরকারের বাজেট দেওয়ার উদ্দেশ্য সাধারণ জনগণের কাছে তার কর্মপরিকল্পনা সুস্পষ্টভাবে তুলে ধরা, তার অগ্রাধিকারটা তুলে ধরা এবং গাণিতিকভাবে তার যে কর্মপরিকল্পনা সেই গাণিতিক সামারিটাই হচ্ছে আমাদের এই বাজেটের কি ফিগারগুলো। হ্যাঁ, তার মানে তার আয় কত, ব্যয় কত, আয়ের কত অংশ এনবিআর থেকে আসবে, জিডিপি কত হবে, জিডিপির প্রবৃদ্ধি কত হবে, ইনফ্লেশনের পরিমাণ কত হবে, আমাদের যে বাজেটের ঘাটতি সেটা কত, জিডিপির পার্সেন্টেজ আকারে, এই পুরো জিনিসটা হচ্ছে আমরা বাজেট থেকে জানতে পারি। তার মানে আমি আশা করি বাজেট সম্পর্কে আপনাদের একটা গাণিতিক ধারণা স্পষ্ট হলো। তো এরপরে আমাদের মনে যে প্রশ্নটা আসবে যে সরকার এই যে ঘাটতি বাজেটটা দিচ্ছে, অর্থাৎ তার ব্যয়টা সবসময় আয়ের চেয়ে বেশি, এটা সরকার কেন করছে? সরকার যদি বাজেটটা কম দিত তাহলে কি হতো? এই বিষয়টাই আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী স্লাইডে দেখার জন্য। তো ঘাটতি বাজেট দেওয়ার সরকারের কারণটা কি? প্রথম কারণটা হচ্ছে দেশের শিল্প এবং বাণিজ্যকে উৎসাহিত করা। ধরে নিন সরকার ঘাটতি বাজেট দিয়েছে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সরকারের ব্যয়ের চেয়ে, মানে ব্যয়টা হচ্ছে আয়ের চেয়ে বেশি। তার মানে সরকার বেশি বেশি ব্যয় করছে। এখন সরকার যখনই ব্যয় করে, ধরুন সরকার একটা রাস্তাঘাট তৈরি করছে, সরকার যদি ব্যয় বেশি না করতো হয়তো এই রাস্তাটার কাজটা সে করতো না। এখন এই রাস্তাটার কাজ যদি সে না করতো, হয়তো এইখানে এই সরকারের রাস্তা তৈরি করার কারণে সরকারকে ইট কিনতে হচ্ছে, সিমেন্ট কিনতে হচ্ছে, বালি কিনতে হচ্ছে। তার মানে কি এই কাজগুলোর মাধ্যমে দেশের শিল্প এবং বাণিজ্য তারা কিন্তু উৎসাহিত হচ্ছে বা তাদের বিক্রি বাড়ছে। আচ্ছা, এর পরের ধাপ কি? কর্মসংস্থান সৃষ্টি। সরকার যখনই ব্যয় বেশি করে তখন কি ওই যে রাস্তা তৈরির কাজটা সেখানে কিছু মানুষের এমপ্লয়মেন্ট হচ্ছে। এই রাস্তা তৈরির প্ল্যানিংটা নিশ্চয়ই কোনো একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম করেছে, সেখানে কিছু ইঞ্জিনিয়ারের এমপ্লয়মেন্ট হয়েছে। বা এই কাজে সরকারের যে সিমেন্ট লেগেছে সেই সিমেন্ট ইন্ডাস্ট্রিতে মানুষের কর্মসংস্থান হয়েছে। সরকারের যদি প্রকল্প কম থাকে বা সরকার যদি ব্যয় কম করে সেক্ষেত্রে কিন্তু কর্মসংস্থানের সুযোগটাও কমে যাবে। তার মানে আমাদের প্রধান দুইটা কারণ সরকারের ঘাটতি বাজেট দেওয়া, সেটা হচ্ছে দেশের শিল্প এবং বাণিজ্যকে উৎসাহিত করা, দ্বিতীয় হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা। এই দুইটা প্রধান কারণ থেকে আমরা যদি আরেকটু সামনে তাকাই, এই 3 নাম্বার কারণটা আমাদের কাছে স্পষ্ট হবে। ভবিষ্যৎ অর্থনীতির আকার যাতে বড় হয় তার জন্য সরকার এই বাজেটটা দেয়। কেন এই কথাটা বললাম? এটা হচ্ছে সরকারের একটা বিনিয়োগ। আপনি চিন্তা করুন যে আপনার দেশের যদি কর্মসংস্থান বৃদ্ধি পায় তার মানে কি আরো বেশি পরিমাণে মানুষ আয় রোজগার করছে। তার মানে সরকারের অগ্রাধিকার হচ্ছে দেশের কর্মসংস্থান সৃষ্টি। কেন? কারণ বেশি পরিমাণে মানুষ যদি আয় করে তার মানে তারা বেশি পরিমাণে ব্যয় করতে পারবে, সেখান থেকে সে ভ্যাট পাবে। আবার মানুষ যখন আয় করবে তখন সে কি করবে? ইনকাম ট্যাক্স দিতে পারবে। তার মানে পক্ষান্তরে এই জিনিসটা দেশের অর্থনৈতিক বিকাশ ঘটাচ্ছে, সরকারেরও পরবর্তীতে আয় বাড়ছে এবং দেশের মানুষের জীবনমানের উন্নয়ন হচ্ছে। এবং সর্বোপরি এই ব্যয় বৃদ্ধির কারণে আমরা যেটা দেখি রাষ্ট্রের সক্ষমতাও বৃদ্ধি পাচ্ছে। কেন রাষ্ট্রের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে? যখন দেশের শিল্প এবং বাণিজ্যকে আমি উৎসাহিত করছি তখন দেশের শিল্প খাত কিন্তু বড় হওয়ার সুযোগ পাচ্ছে। আমাদের দেশের সিমেন্ট ইন্ডাস্ট্রি বড় হচ্ছে, আমাদের দেশের হচ্ছে রডের ইন্ডাস্ট্রি বড় হচ্ছে, এতে কিন্তু দেশের সক্ষমতা বাড়ছে। এইভাবে সরকার যদি ব্যয় না করতো হয়তো এই ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এই ইন্ডাস্ট্রিটা দেশে বিনিয়োগ করার আগ্রহ পেতেন না। সেক্ষেত্রে হয়তো আমাদের ইম্পোর্ট ডিপেন্ডেন্ট হয়েই থাকতে হতো বা এই জিনিসগুলো আমাদের বাইরের দেশ থেকে আমদানি করে আমাদের চলতে হতো। কিন্তু যেহেতু সরকার এখন বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে এবং সেই প্রকল্পের কারণে দেশে বিনিয়োগ বাড়ছে, শিল্প এবং বাণিজ্য বাড়ছে, দেশের কর্মসংস্থান বাড়ছে, অর্থনীতির আকার বড় হচ্ছে, তার মানে সবশেষে রাষ্ট্রের সক্ষমতা বাড়ছে। রাষ্ট্র অনেক কিছু নতুন করে করার সুযোগ পাচ্ছে বা রাষ্ট্রের মানুষের জীবনমানের উন্নয়ন হয়ে রাষ্ট্র একটা শক্তিশালী মধ্যম আয়ের রাষ্ট্রের দিকে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওর সারসংক্ষেপ। আমি আশা করি আমাদের বাজেটের এই সিরিজটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।